তো বন্ধের কয়টা দিন কার কেমন কাটলো? মানে আমি বলতেছিলাম ফেসবুক বন্ধের কয়টা দিন, এইরকম বন্ধ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না। তো যাই হোক, আমি কিন্তু বন্ধটা খুব ভালো মতোই কাজে লাগাইছি। একদিন খুব বেশি করে মাংস রান্না করছিলাম, আর সেখান থেকে কিছু সারি মাংস বাটিতে উঠাই রাখছিলাম। সেই মাংসটাকেই পরবর্তীতে দেখি যে এরকম তেল চর্বি জমে জমে কেমন হয়ে গেছে। পরে ভাবলাম এটাকে একদম শিল পাটাতে এভাবে ছেঁচে ছেঁচে ঝোড়া ঝোড়া করে ফেলি, দেখা যাক কি হয়। এভাবে করেও কিন্তু আমি মাঝে মাঝে আলু দিয়ে ভাজি করি, ভাজি করে ভাতের সাথে খাই, ভালোই লাগে খেতে। তো আজকেও তার ব্যতিক্রম করি নেই। প্রথমে আগে তেলের ভিতরে সামান্য হলুদ আর আলুটা একটু সিদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু পেঁয়াজ আর সেই ঝোড়া করা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা একদম কালো কালো হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিল যে মাংসের ঝোড়া খাচ্ছি। সেটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে আমি মাঝে মধ্যে করি। তো সেটা আজও করলাম। ওই যে একদম বেশি সারি মাংসগুলো খেতে ওভাবে ভালো লাগে না, তো এটাকে আমি আলাদা করে রাখছিলাম। রাখার পরে ঠিক এইভাবে করে নিলাম। এটাকে এখন বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে একবারে মাংসগুলো কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো, খুব অল্প আছে, বেশ খানিকটা সময় নিয়ে। কারণ মাংসগুলো তো অলরেডি হয়ে গেছে, জাস্ট একটু মজা হওয়ার জন্য বেশি বেশি ভাজা ভাজা করতে হবে। তো এই তো দেখেন মাংসের কালার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে একটা বাটিতে উঠাই নিব। পরে ভাবলাম যে এগুলো দিয়ে একটু বিকালের নাস্তা করে ফেলি, যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন। তারপর গরম পানিতে কিছুটা চালের আটা ভালো মতো সিদ্ধ করে নিয়ে এরকম রুটির মতো করে নিচ্ছিলাম। একটু মোটা করে বানাই নিছি আমি। রুটিটা যেহেতু মানে একটু মোটা করে বানাবো, আর গোল হওয়া নিয়ে কোনো টেনশন নাই, কারণ এটা গোল করে কাটার জন্য আমার কাছে একটা মানে কি বলবো কৌটার ডিব্বার একটা মুখ ছিল, সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এইটার ভিতরে সেই যে ঝোড়া মাংসটা আছে, সেই ঝোড়া মাংসটা দিয়ে একটা পিঠার মতো সাইজ করে নিব, যেটা বিকালের নাস্তা হিসেবে বৃষ্টির দিনে মচমচে খেতে কিন্তু ভালো লাগে। চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এটা খুবই বেশ মচমচা হয়, আর এটা বাসায় খেতে ভালো লাগে। যে কোনো সময় অল্প সময়ে কিন্তু এই পিঠাটা বানানো যায়। তো এই তো আমি বেশ অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি, এই যে বিভিন্ন সাইজ করে কেটে নিয়েছি। এখন এটার ভিতরে আমি সেই ঝোড়া করা মাংস যেটা আগে থেকে ভাজি করে রাখছিলাম, সেইটা দিয়ে মুখটাকে খুব ভালো মতো লাগাই দিব। অত বেশি নকশা ডিজাইন করতে পারবো না, কারণ আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় নেই। ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি, এদিকে বাচ্চারা তো ওই শুকনা ঝোড়া মাংসটা খেয়ে অর্ধেকটা মানে কমাই ফেলছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করতেছিলাম, কোনো নকশা টকশা করার সময় নেই, খুব তাড়াহুড়া করতেছিলাম। নকশা আমি করতে পারি কিন্তু এই মুহূর্তে সময় নেই, কারণ হচ্ছে যে বাচ্চারা খুব খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। আর ওই যে ঝোড়া মাংসটা এত বেশি মজার ছিল যে ওইটা মানে বানাইতে বানাইতে খাইতে খাইতে অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবে বানায় নিয়ে তারপর তাড়াতাড়ি অল্প তেলে ভেজে নিচ্ছিলাম। এই যেরকম তাওয়ার ভিতরে, তাওয়া না, এটা হচ্ছে ফ্রাই প্যানের আব্বা। এই ফ্রাই প্যানের আব্বার মধ্যে অল্প পরিমাণ তেল দিলে খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো এটাতে আমি মোটামুটি তেলের ভাজাভাজিগুলো করে ফেলি, তো তাড়াতাড়ি এটা শেষ করে একসাথে অনেকগুলো ভাজা যায়, এটাও একটা প্লাস পয়েন্ট। তো ভেজে মোটামুটি সবগুলা পিঠা ভেজে ফেলেছি। এখন খাওয়া দাওয়ার পালা। আর এটা মানে বানাইতে বানাইতে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই তো ফাইনালি আমার পিঠার লুক কেমন হলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।